সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, অ্যানি। এদিকে হাতিয়ায় চর দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫। এরপর থাকছে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। সর্বশেষ, মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, অ্যানি। নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫। এরপর থাকছে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। সর্বশেষ, মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, অ্যানি। তিনি বলেন, যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চান, তারাই এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সোমবার আসরের নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। মিলাদে আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতির আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতির সুস্থতা কামনায় দোয়া করা হয়। মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যানি বলেন, এই নির্বাচন শুধু রাজনৈতিক বিষয় নয়, এর সঙ্গে দেশের মানুষের, ব্যবসায়ী সমাজের এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। কেউ যেন কোনোভাবেই নির্বাচন পেছাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বেলালের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের খোঁজখবর নিতে হবে, সহানুভূতি ও সহযোগিতা দিতে হবে। বেলাল ও তার পরিবার যেন কোনো ধরনের হুমকি মুখে না পড়ে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আমি আগেও ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন সহ দলীয় নেতাকর্মীরা। প্রসঙ্গত, গত শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি ১৪ দগ্ধ হন। স্মৃতি গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছেন। এদিকে হাতিয়ায় চর দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ১০ জন। তাৎক্ষণিকভাবে পুলিশ ২ জন নিহতের পরিচয় নিশ্চিত করতে পারলেও অপর ৩ জনের নাম পরিচয় জানাতে পারেনি। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার শুকচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলারচর গ্রামে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন হলেন শামসুদ্দিন ও আলাউদ্দিন, ৪০। আলাউদ্দিন শুকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এই সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা শামসু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর শুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন স্থানীয় প্রভাবশালী বেলায়েত হোসেন সেলিম ও নবী এবং আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বারের ঘনিষ্ঠ। তারা কোপা শামসু বাহিনীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে। এ নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা শামসু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিন সহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ৪ জনের মরদেহ ঘটনাস্থলে পড়েছিল। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অভিযোগের বিষয়ে জানতে শুকচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিক কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম বলেন, একটি মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। ৪টি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল ৪:৩০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সর্বশেষ, জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম আলোচনার বিষয়। তরুণদের নতুন রাজনৈতিক দলটি কোন বলয়ে থেকে ভোট করবে তাও চূড়ান্তের পথে। দলটিকে কাছে টানতে চাইছে বিএনপি ও জামায়াতে ইসলামের পক্ষ। উভয় পক্ষের সঙ্গে নানা মাধ্যমে আলোচনা চলছে এনসিপির। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে দলটি। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে চলতি সপ্তাহে। বিভিন্ন সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এনসিপিকে আগামী নির্বাচনে কাছে টানতে চায় বিএনপি ও জামায়াত। এই লক্ষ্যে বিভিন্নভাবে দলটির সঙ্গে দেশের প্রধান দুদলের আলোচনা চলছে অনেক দিন ধরেই। এক্ষেত্রে এনসিপির উদ্দেশ্য আগামী সংসদে বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, আর বিএনপি জামায়াতের উদ্দেশ্য বিপ্লবীদের সঙ্গে থাকার বিষয়টি দেখিয়ে ভোটের মাঠে বাড়তি সুবিধা নেওয়া। তবে এই ক্ষেত্রে বুঝে শুনে হিসাব করে পা ফেলার নীতি নিয়ে বেশি আসন ছাড় পাওয়ার কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির চলমান আলোচনা প্রায় শেষ পর্যায়ে আছে। চলতি সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর দলটির সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলাপ চূড়ান্ত হতে পারে। এক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলতে পারে এমন শক্ত ইঙ্গিত আছে। তেমনটি হলে জামায়াতের সঙ্গেও চলমান আসন সমঝোতার আলোচনার ইতি ঘটবে। আর বিএনপির সঙ্গে আলোচনা ভেস্তে গেলে জামায়াতের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হতে পারে। এনসিপির সঙ্গে আসন সমঝোতা বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, এনসিপি সহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলমান। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব আমার দেশকে বলেন, তারেক রহমান এলে হয়তো আসন সমঝোতার চলমান আলোচনা পরিণতির দিকে যাবে। তাদের সঙ্গে এনসিপির সমঝোতা হতে পারে, আবার জামায়াতের সঙ্গেও হতে পারে। তা না হলে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট নিজের মতো করে এগোবে। এ বিষয়ে চলতি সপ্তাহে চূড়ান্ত হবে সিদ্ধান্ত। জানতে চাইলে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান ও দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আমার দেশকে বলেন, বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে অফিসিয়াল আনঅফিসিয়াল আলোচনা চলছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারির আগ পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। এনসিপির শীর্ষ নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন বিদ্যমান কাঠামোর মধ্যে নির্বাচনে যাওয়ায় গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিপ্লবীদের প্রতি যে আচরণ করছে তার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। সে কারণে আধিপত্যের রাজনীতি বহাল থাকায় বিপ্লবীদের আগামী সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। শহীদ ওসমান হাদি কণ্ডকাণ্ড, জুলাই শক্তির উপর ক্রমাগত হত্যার হুমকি বিপ্লবী নেতৃত্বকে নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে। নতুন করে নির্বাচন কেন্দ্রিক ভয়ের সংস্কৃতি নতুন রূপে ফিরে আসতে দেখা যাচ্ছে। এই অবস্থায় এনসিপিকে নির্বাচনী ও রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। প্রধান দলকে বাস্তবতা অনুধাবন করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তারা সাড়া না দিলে নিজেদের মতো করে এগোবে এনসিপি।
গণতান্ত্রিক সংস্কার জোটের সম্ভাব্য কয়েক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতা চান। জোটের অন্তত দুটি দলের তৃণমূলের নেতারাও সমঝোতার পক্ষে, এতে তাদের আসন সংখ্যা বাড়বে বলে মত দিলেও শঙ্কাও আছে। বিএনপির সঙ্গে সমঝোতা হলেও দলটির বিদ্রোহী বা স্বাতন্ত্র্য প্রার্থী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। তবে জামায়াতের সঙ্গে সমঝোতা হলে হয়তো তাদের থেকে এমনটা এড়ানো সম্ভব বলে বিশ্বাস করেন তারা। কয়েকটি সূত্রে জানা যায় গণতান্ত্রিক সংস্কার জোটে আরও একাধিক দল যুক্ত হওয়ার আলোচনা শেষ পর্যায়ে থাকার আভাস পাওয়া গেলেও তাদের নাম প্রকাশ করেনি কোনো পক্ষ। তবে ইতিমধ্যে জোটের সমন্বিত প্রার্থী বাছাই ও সমন্বিত রাজনৈতিক ইশতেহার, ব্র্যান্ডিং ও প্রচার কৌশল তৈরিতে পৃথক দুটি উপকমিটি গঠন করা হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, সম্প্রতি জোট নেতারা জরুরি সভায় মিলিত হয়েছি, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে আমরা এখনও পরিস্থিতি পর্যালোচনা করছি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক নেতা বলেন, জোটে আরও একাধিক রাজনৈতিক দল যুক্ত হওয়ার আলোচনা শেষ পর্যায়ে চলছে, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত আসতে পারে। ইতিমধ্যে এনসিপি প্রথম ধাপে ১২৫টি আসন প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দ্বিতীয় ধাপে আরও ৪০ থেকে ৫০টি আসন প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে, যা সহসাই ঘোষণা করা হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। এবি পার্টি ১০৯টি আসনের প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে, আর গণতন্ত্র মঞ্চের প্রার্থীও ঘোষণা করা হয়। সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৩০ জনের মতো প্রার্থী আছে। নতুন জোটে এই সংখ্যা ৪০ থেকে ৫০-এ যেতে পারে। এসব প্রার্থীর মধ্যে সমন্বয় করে ৩০০টি আসনে মনোনয়ন ঠিক করার প্রক্রিয়া চলছে।